আসসালামু আলাইকুম। পাখি পালন সম্পর্কিত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। গোল্ডেন ফিঞ্চ পাখির বাচ্চার যত্ন এই সম্পর্কিত আমি এর আগেও একটা ভিডিও আপলোড করেছি। তো আপনারা যারা এই ভিডিওতে নতুন তারা আপনার প্রথম ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন। কারণ আপনার একেবারে একদিনের মানে 0 দিনের বাচ্চা থেকে নিয়ে আপনার বাচ্চাগুলো 2 মাস বয়স পর্যন্ত যে যত্নগুলো সেটা আমি এর আগের ভিডিওতে বলেছি। আর 2 মাসের পরে মানে এক কথায় বাচ্চাগুলো ফ্লাইং কেজে ছাড়ার পরে মানে সেলফিড হওয়ার পরের থেকে যে যত্নগুলো আমি আজকের ভিডিওতে সেইগুলো বলার চেষ্টা করব। তো আসলে যখন গোল্ডেন ফিঞ্চ পাখির একটা বাচ্চা হয়, তো বাচ্চা থেকে নিয়ে একেবারে বাচ্চাটা যতদিন অ্যাডাল্ট না হয় ততদিন আসলে একটা যত্নের ভিতরে রাখতে হয় বাচ্চাগুলোদের। তো এই জন্য আপনার ওই মানে কখনো কম যত্ন বা কখনো বেশি যত্ন এরকম না, আপনার ধাপে ধাপে এক এক সময় এক এক রকম যত্ন নিতে হয় বাচ্চাগুলোর। ফিঞ্চ পাখির একদিনের বয়সের বাচ্চা থেকে নিয়ে আপনার বাচ্চার বয়স 2 মাস হওয়া পর্যন্ত যে যত্নগুলো, এই যত্নগুলো আমি এর আগের একটা ভিডিওতে বলেছি। তো যারা আপনারা এই ভিডিওতে নতুন, তো ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের বেশি উপকার হবে। তো আমি সাধারণত করি কি, যে আমার বাচ্চাগুলো যখন আমি প্যারেন্টস থেকে আলাদা করি তখন আপনার ফ্লাইং কেজে যে বাচ্চাগুলো রাখি ওই বাচ্চাগুলো প্রতিদিন রাত্রেবেলা আমি একবার চেক করি যে বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাচ্ছে কি না। যদি না খায় তাহলে আপনার বাচ্চাগুলোর একটু হ্যান্ড ফিডিং করা দিই। তো আমি সাধারণত আপনার বাচ্চা খাক বা না খাক আমি প্রতিদিনই হ্যান্ড ফিডিং করাই। এটা আসলে আমার একটা কাজের রুটিনের ভিতরে আর কি পড়ে গেছে। তো এই কারণে আপনার যে বাচ্চাটা খাইছে বা আপনার কম খাইছে বা একেবারে খায়নি, সবগুলো বাচ্চা ধরে আমি দেখা গেল যে হ্যান্ড ফিডিং করা দিই। তো কম আর বেশি, যে বাচ্চাটা বেশি খাইছে সেটারে দেখা গেল সামান্য পরিমাণে 1/2 ml মতো, তো যেটা দেখা গেল যে মিডিয়াম খাইছে সেটারও দেখা গেল যে আপনার 1 ml মতো, আর যে একেবারে খায়নি সেই বাচ্চাটা আপনার ওরে 1.5 থেকে 2 ml মতো হ্যান্ড ফিডিং করায় ওইটাকে আমি একটা আলাদা কেজে রাখি। তো আসলে মানে আলাদা কেজে রাখি এই জন্য যে বাচ্চাটা মানে সমস্যা কী সেটা বোঝার জন্য, যে ও যদি না খাইতে পারে তাহলে আমাকে বাধ্য হয়ে আবার প্যারেন্টসের কাছে দিতে হবে। আর যদি দেখি যে না ও টুকটুক করে খাচ্ছে 2-1 দিন, তো এইভাবে দেখা গেল যে 2-4-5 দিন রাখলে বাচ্চাটা আবার নিজে নিজে খাওয়া শিখে দেয়। তো তখন আবার দেখা গেল যে ওই একই সিজনের যে বাচ্চা বড়গুলো ওদের সাথে দিয়ে দিলে ওদের দেখা দেখি খাওয়া শিখে দেয়। তো এই একটা বিষয় গেল। তো আসলে বাচ্চাগুলো যখন আলাদা করা হয়, এখন আলাদা করার পরে কিন্তু বাচ্চার একটা খাবার আছে, সেই খাবারটা আসলে আমরা অনেকেই দিই না। তো আমরা মনে করি যে পাখিরে আমরা ভালো পরিমাণে আপনার এগ ফুড দিচ্ছি বা আপনারা সিড মিক্স দিচ্ছি, মিলেট ক্যানারি বেশি দিচ্ছি, কিন্তু তারপরে পাখি খাচ্ছে কি না, মানে খাচ্ছে না কেন? তো আসলে বাচ্চাদের খাবার শুধু কাউন, ঠিক আছে? তো বাচ্চারা শুধু কাউনটা খাইতে বেশি পছন্দ করে, মানে যখন ওরা আলাদা হয়। তো এই কারণে আপনারা যে সিড মিক্সটা দেবেন, তো ওই সিড মিক্সের ভিতরে কাউনের পরিমাণটা একটু বাড়ায় দেবেন, অথবা দেখা গেল যে আপনার নর্মাল যে সিড মিক্সটা ওইটা দিয়ে রাখবেন, প্লাস আলাদা একটা বাটিতে শুধু কাউন দিয়ে রাখবেন, ঠিক আছে? তো এটা আপনাদের বোঝার জন্য আমি মানে আমার ফ্ল্যাঙ্কেদের যে ডেকোরেশনগুলো আছে সেগুলো আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই আমার বাচ্চার ফ্লাইং কেস। তো এখানে আমি সাধারণত আমার পাখির বাচ্চাগুলো প্রথমে রাখি। তো এখানে আপনারা খেয়াল করেন যে আমি কিন্তু এক সাইডে একটা লাইট দিয়ে রাখছি। তো এটা এর আগেও বলেছি, এখনও বলতেছি, এই লাইটটা দেওয়া যে বাচ্চাগুলো যখন প্যারেন্টস থেকে আলাদা করা হয় ওদের একটা ওমের প্রয়োজন হয়। তো এটা তো আসলে মানে ফ্লাইং কেজে ওরা কোথায় পাবে, এই কারণে লাইটটা দেওয়া, যে যদি কোনো বাচ্চার ওমের প্রয়োজন হয় তাহলে ও লাইটের কাছে এসে দাঁড়াবে
আর যদি কারোর না প্রয়োজন হয় তাহলে সে দেখা গেল যে আপনার এই বাম সাইডের দিকে থাকবে, এই আর কি বিষয়। ঠিক আছে, তো দেখেন আমার এই দুইটা হচ্ছে বাচ্চার ফ্লাইং কেস। আমি নিচের দিকে রাখি হচ্ছে আপনার আমার ব্লু সিলভার যে বাচ্চাগুলো সেগুলো আমি নিচের দিকে রাখি, আর উপরের দিকে আপনার নর্মাল যে মিউটেশনগুলো থাকে এগুলো হচ্ছে উপরের দিকেই থাকে বেশিরভাগ। তো এখানে দেখেন যে আপনারা খেয়াল করেন যে আমি কিন্তু এক সাইডে লাইট দিছি আর আরেক সাইড কিন্তু ফাঁকা। ঠিক আছে, আর এই যে মানে খাবারের পাত্র এখানে আমার কিন্তু ঘরে দিয়ে 4টা। তো আমার দুই পাশে দুইটা হচ্ছে সিড মিক্সের পাত্র, আর মাঝখানে যেটা ওইটা হচ্ছে আপনার আমি হচ্ছে সাধারণত সুলা কাউন্টটা ব্যবহার করি, আপনার খোসা ছাড়ানো যে কাউন্টটা ওইটা। ঠিক আছে, আর 1 ফুটের বাটি ওটা তো সবসময় থাকে, এই আর কি বিষয়টা। তো আপনারা মানে আপনাদের সাধ্য মতো আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাগুলোর মানে আমি যেভাবে দেখালাম আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা আপনারা এইখান থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন। ঠিক আছে, তো আমি সাধারণত চেষ্টা করি যে আপনাদের হচ্ছে একটা ধারণা বা একটা আইডিয়া দেওয়ার। তো কারণ হচ্ছে আমি যেভাবে করতে পারতেছি আপনাদের হয়তো সেভাবে হবে না, বা আমার সেট আপটা যেমন আপনাদের সেট আপটা সেরকম না। তো এই কারণে আমি শুধু চেষ্টা করি যে হচ্ছে আমি একটা ধারণা দেব, এই ধারণা নিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। ঠিক আছে, তো আসলে আমরা যারা অনেক সময় মানে কোনো সমস্যা পড়লে আমরা মানে সাধারণত ইউটিউবে সার্চ করি যে আসলে এই সমাধানটা কীভাবে করা যায়। তো আসলে ইউটিউবে যে ভাই সমাধানটা দিচ্ছে, হ্যাঁ, তো সে দেখা গেল তার সুবিধা মতো দিচ্ছে, কিন্তু তার সুবিধা মতো আমার নাও হতে পারে। তো এই কারণে তারটা দেখে আমার একটা আইডিয়া হবে, এবার ওই আইডিয়া অনুপাতে আমি আমার মানে সমাধানটা করতে পারবো। তো আমি চেষ্টা করি হচ্ছে সেটা যে আসলে আমার মতো করতে হবে এরকম না। তো আপনারা চাইলে আমার মতো করতে পারেন, আর যদি একান্তই এরকম না পারেন তাহলে হচ্ছে আপনারা এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনারা সুন্দরভাবে যেন বিষয়টা করতে পারেন। এই জন্য হচ্ছে আমার এই মানে আইডিয়া মতো একটা ভিডিও দেওয়া আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে যে কাজগুলো থাকে সেটা হচ্ছে যে আপনার বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাচ্ছে কিনা এটা খেয়াল করবেন। তো এরপরে থেকে নিয়ে আপনার বাচ্চাগুলো যতদিন রেডিয়াম না পড়বে, হ্যাঁ, ততদিন আপনার বাচ্চার যত্ন একই। মানে রেডিয়াম বলতে ওই যে ঠোঁটের পাশে যে এইগুলো থাকে, ডটগুলো থাকে ওইগুলো। তো বাচ্চাগুলো যতদিন রেডিয়াম না পড়বে ততদিন মনে করেন যে বাচ্চার যত্ন এই একই রকম কন্ডিশনে থাকবে। তো এরপরে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে যখন রেডিয়াম পড়ে তো তার 15 থেকে 20 দিনের ভিতরেই পাখির মল্টিং শুরু হয়ে যায়। ঠিক আছে, তো এই মল্টিং শুরু হলে সব থেকে বেশি টেনশন। তো যখন সাধারণত পাখির মল্টিং শুরু হয় তখন পাখির গায়ে জ্বর থাকে, পাখি খাওয়া দাওয়া করতে চায় না, বুক শুকায় যায় ইত্যাদি নানান রকম সমস্যা দেখা দেয়, যে পুপস হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে অনেক সময় আছে যে বাচ্চা যে খাবারটা খাচ্ছে সেটাই পুপসের সাথে মানে আস্তে আস্তে খাবার বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো হচ্ছে সব থেকে বেশি মারাত্মক। তো আমি দেখেন বাচ্চাগুলো যখন 1 দিন বয়স ছিল বা 1 থেকে 7 দিন বয়স ছিল, আমি তখন বলছি যে আপনার রনিভেটের একটা কোর্স করাই দিন। আর এখন রেডিয়াম পড়ে গেছে, এখন বাচ্চা ওই 1 দিনের থেকে নিয়ে আজকে পর্যন্ত বাচ্চার বয়স প্রায় 3 মাস বা 3 মাসের কম বেশি। তো এই যে মাঝখানে কিন্তু 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, তো ফিঞ্চ পাখি সাধারণত প্রত্যেক 2 থেকে 3 মাস পর পর একবার ক্যাঙ্করের কোর্স করাতে হয়। ঠিক আছে, তো এই যে দেখেন 0 দিনের থেকে নিয়ে আপনার বাচ্চার বয়স এখন 3 মাস, এখন আপনার একটা রনিভেটের কোর্স করা দিতে হবে। ঠিক আছে, কারণ আপনি যদি রনিভেটের কোর্সটা না করাই দেন তাহলে এখান থেকে অধিকাংশ বাচ্চাই মারা যাবে। ঠিক আছে, তো এটা কেন মারা যাবে, এটা হচ্ছে মূলত গোল্ডেন ফিঞ্চ, ওরা ওই যে আপনি বেঙ্গলি দিয়ে ফোস্টার করান অথবা গোল্ডেন দিয়ে করান, যেটা দিয়ে করান, এরা ক্যাঙ্কর আক্রান্ত হইতে পারে। ঠিক আছে, তো ক্যাঙ্কর আক্রান্ত হলে আপনার রনিভেট ছাড়া বিকল্প কোনো ওষুধ নেই। অনেকে বলে যে ভাই আপনার এইটা দিয়ে হবে কিনা ওইটা দিয়ে হবে কিনা, কিন্তু আমার জানা মতে রনিভেটের মানে সরি ক্যাঙ্করের যে ওষুধটা এটা রনিভেটই সব থেকে ভালো। আচ্ছা, এই একটা বিষয় গেল যে যখন আপনার বাচ্চাগুলোর মল্টিং শুরু হবে তখন আপনারা অবশ্যই আপনার রনিভেটের কোর্স করে দেবেন, আর হচ্ছে স্কার্টটা ব্যবহার করবেন। কারণ হচ্ছে বাচ্চা যখন মল্টিং শুরু হবে এখন আপনার বাচ্চাটা মাইটস আক্রান্ত হইতে পারে। হ্যাঁ, তো মাইটস আক্রান্ত যেন না হয় এই কারণে আপনারা স্কার্ট, এটা হচ্ছে আপনার অনেক যারা ফিঞ্চ পাখি পালে তাদের কাছে পাবেন। তো আপনারা যারা
সংগ্রহ করতে চান তারা এরকম কারোর থেকে রিলেটেড কারোর থেকে সংগ্রহ করতে পারবেন। অথবা যদি একান্তই যদি কেউ না পান তাহলে তারা আমার সাথে যোগাযোগ করেন। আমি যেখান থেকে নেই ওষুধটা আমি তার ফোন নাম্বার দিয়ে দিলে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আপনার বাচ্চাগুলো যখন হচ্ছে মল্টিং শুরু হবে তখন অবশ্যই রনিভেট আর হচ্ছে স্কার্ট এটা ব্যবহার করবেন। তো স্কার্টটা আপনার সাধারণত বছরে 2 বার ব্যবহার করতে হয়, আর রনিভেটটা প্রতি 2 থেকে 3 মাস পর পর একবার ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে? তো এখন কেউ যদি মনে করেন যে ভাই আমি করাবো না, তো আপনাদের হচ্ছে ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি এভাবে করি, প্লাস আমি এভাবে করে সফল। তো বাচ্চাগুলো যখন আপনি রনিভেট আর স্কার্টটা ব্যবহার করবেন তো এখানে দেখবেন যে আপনার অধিকাংশ বাচ্চাই আপনার টিকে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সেখান থেকে দেখা গেল 2-1 পিস বাচ্চা মারা যাইতেই পারে, এটা ভাই সবারই যায়, এমনকি আমার নিজেরও যায়, 2-1 পিস বাচ্চা মারা যাবেই। ঠিক আছে? তো আপনার বাচ্চাগুলো যখন মল্টিং শুরু হবে আপনার রনিভেট আর স্কার্টটা দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাগুলোকে সপ্তাহে 1 দিন হোক বা 2 দিন হোক আপনার একটু রোদে দেওয়ার জন্য সকালবেলা। আর যখন হচ্ছে মল্টিং শুরু হয় তখন আপনারা জিজভেট যে ওষুধটা আছে এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এতে হবে কি যে বাচ্চাগুলোর পালক, নতুন পালক যেটা উঠবে, খুব চকচকে একটা কালার আসবে বাচ্চাগুলোর পালকে। তো বাচ্চাগুলো যখন মল্টিং প্রায় শেষ হয়ে যাবে তখন তো আপনার মানে আনন্দের শেষ থাকবে না। হ্যাঁ, যে আপনার বাচ্চাগুলো যখন একেবারে সাদাসিধে থেকে বিভিন্ন রং ধারণ করবে তখন আসলে আপনার যে আনন্দটা এটা আসলে বলে বোঝানোর মতো বিষয় না। হ্যাঁ, তো আমার বিশ্বাস যে আমি আপনাদের 0 বাচ্চা থেকে নিয়ে বাচ্চাগুলোর মল্টিং ক্লিয়ার হওয়া পর্যন্ত যে যত্নগুলো, আপনাদের একটা ধারণা বা পরিপূর্ণ আপনার একটা গাইডলাইন দেওয়ার মানে দিতে পেরেছি বলে আমি আশা করি। তো এরপরেও যদি আপনারা অনেক কিছু না বুঝে থাকেন তাহলে আপনার আমার ফেসবুক আইডির লিঙ্ক থাকবে আপনার ডেসক্রিপশন বক্সে, প্লাস হচ্ছে পেজের লিঙ্ক থাকবে, আপনারা ওইখান থেকে সরাসরি আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ডাইরেক্ট ফোন দিতেও পারেন। তো তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা অন্ততপক্ষে চেষ্টা করবেন যে যার থেকে পাখি সংগ্রহ করছেন তার থেকে পরামর্শ নেওয়ার। ঠিক আছে? তো আমি সাধারণত করি যে আমার থেকে যারা পাখি নেয় তাদের হচ্ছে পরিপূর্ণ গাইডলাইনটা আমি নিজে দেওয়ার জন্য চেষ্টা করি। তো অনেক ভাই আছে যে এখানে আমার থেকে পাখি নিয়েছেন, তো তারা এখানে বলবেন যে আসলে আমি আপনাদের সেইভাবে গাইডলাইন দিই কিনা, আপনারা আমার থেকে যে আমি যে পরামর্শগুলো দিই এগুলো দিয়ে আপনারা উপকৃত হন কিনা। ঠিক আছে? তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, এখানেই হচ্ছে আমার আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ এর পরের ভিডিওটা আপনারা কী হিসাবে মানে কোন টপিক নিয়ে চান আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যে ভাই আপনি এই সম্পর্কিত একটা ভিডিও বানান। তো তবে হচ্ছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে মেডিসিন সম্পর্কে আমার কাছে কোনো ভিডিও চাইবেন না, আমি এটা আসলে দিতে চাই না, এই আর কি। ঠিক আছে? তো এখানেই রাখতেছি, আল্লাহ হাফেজ।